থমসনের প্রভাব শূন্য, আমরা এটা একটু দেখব কিভাবে কি করা যায়, এই প্রশ্নের উত্তর কিভাবে আনা যায়। ওকে, তাহলে প্রথমে আমাদের ধারণা রাখতে হবে জুল থমসন প্রভাবটা আসলে কি। জুল থমসন প্রভাব আসলে কি? জুল থমসন প্রভাব বলছে আহ, কোন সংকুচিত কোন সংকুচিত কোন সংকুচিত গ্যাসকে, ওকে, বা কোনো সংকুচিত প্রকোষ্ঠে, মনে করো তুমি কোনো গ্যাস রাখছো, কোনো সংকুচিত প্রকোষ্ঠে তুমি গ্যাস রাখছো, সেই প্রকোষ্ঠ থেকে, কোনো সংকুচিত প্রকোষ্ঠ থেকে পথে সচ্ছিদ্র পথে তুমি যদি কোনো গ্যাসকে কি করো, কোনো গ্যাসকে কোনো গ্যাসকে বের হতে দাও, বের হয়ে কোথায় যাবে? কোনো গ্যাসকে বের করে তুমি কি করবা? বের হয়ে কোথায় যাবে? তার নিজ চাপের স্থানে, নিজ চাপের স্থানে, নিজ চাপের স্থানে যদি যায়, তাহলে জুল থমসন প্রভাবে বলছে যে সেখানে কি কিসের তৈরি হবে? সেখানে শীতলতার তৈরি হয়। কিসের তৈরি হয়? শীতলতার তৈরি হয়। দেখো, এটা সম্পূর্ণ আমি নিজের ভাষায় বললাম, তাহলে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যে মনে করো যে তুমি একটা চেম্বারে একটা গ্যাসকে রেখে দিচ্ছ, একটা গ্যাসকে তুমি তো যে কোনো জায়গাতে রাখতে পারো, ওকে। এখন এই রুমের মধ্যে একটা গ্যাস স্বাভাবিকভাবে যে চাপে থাকবে, কত চাপে থাকবে সে? 1 atm চাপে থাকবে, 1 বায়ুমণ্ডল চাপে গ্যাসটা থাকতে পারে। এখন সেই গ্যাসকে তুমি এরকম ছোট্ট একটা প্রকোষ্ঠের মধ্যে রেখেছ। এখন সেই প্রকোষ্ঠ থেকে তুমি গ্যাসকে বের করবা, ছোট্ট একটা ছিদ্র করে দিলাম, ঠিক এরকম একটা ছিদ্র, ছোট্ট এরকম একটা ছিদ্র করে তুমি গ্যাসকে বের হতে দিলাম। এখন বের হয়ে গ্যাস তো ঠিক এরকম স্বাভাবিক তার স্বাভাবিক যে চাপ, বায়ুমণ্ডল চাপে চলে আসবে। এবং এই প্রকোষ্ঠের মধ্যে গ্যাসটা ছিল কি খুব বেশি পরিমাণ চাপে, খুব বেশি পরিমাণ চাপে। তাহলে বেশি পরিমাণ চাপ থেকে যখন কম চাপের স্থানে আসছে, জুল থমসন বলছে যে এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে কি তৈরি হবে? ঠান্ডা একটা আবহ তৈরি হবে, অর্থাৎ শীতল একটা ভাব তৈরি হবে। এটাকে বলছে জুল থমসনের প্রভাব। তো আমরা এখন দেখবো যে এই আদর্শ গ্যাসের জন্য এই জুল থমসনের প্রভাবটা আসলে কেমন। সেটা কেমন, সেটার কোনো মান থাকে নাকি আমাদের প্রশ্ন অনুযায়ী সে প্রভাবটা শূন্য থাকে? আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে এটাই, ওকে। তাহলে এটার প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালে বলা হচ্ছে যে গ্যাসকে আমি যদি সংকুচিত প্রকোষ্ঠ থেকে বাইরে নিয়ে আসি, তাহলে কি থাকবে এখানে? গ্যাসের মোট এনথালপি, গ্যাসের মোট এনথালপি, গ্যাসের মোট এনথালপি কি থাকবে? ধ্রুবক থাকবে। আমরা জানি এনথালপিকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। এইচ ইকুয়াল টু কি? অন্তঃস্থ শক্তি প্লাস প্রেসার ইনটু আয়তন। তাহলে এটাকে বলা হচ্ছে গ্যাসের এনথালপি এইচ। এইচ ইকুয়াল টু গ্যাসের অন্তঃস্থ শক্তি প্লাস গ্যাস যে চাপে আছে ইনটু যত আয়তনে আছে, অর্থাৎ পাত্রের আয়তন বা প্রকোষ্ঠের আয়তন। তাহলে এই যে টোটাল এনথালপি এইচ, এইচ ইকুয়াল টু কি হবে? ধ্রুবক হবে। এইচ ইকুয়াল টু ধ্রুবক হবে। সো আমাদের দেখাতে হবে যে আদর্শ গ্যাসের জন্য এই এই ব্যাপারটা আসলে কেমন। যখন আদর্শ গ্যাসের জন্য এনথালপি ধ্রুবক হবে, তখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের মোট আসলে পরিবর্তনটা কেমন, ওকে। অর্থাৎ জুল থমসনের যে একটা গুণাঙ্ক আছে, সেই গুণাঙ্কের মান আসলে কেমন হয়, ওকে। সেই গুণাঙ্কের কোনো ভ্যালু আসে নাকি গুণাঙ্কের কোনো ভ্যালু আসে না, সেটা হচ্ছে আমাদের দেখাতে হবে। তাহলে চলো শুরু করি। ওকে, তাহলে আমরা এখান থেকে প্রশ্নের সমাধান এখান থেকে শুরু হয়েছে, তাহলে আমরা বাকি কাজ করি। তো এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা তো আমরা জানি, তাই না? তো এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিএইচ ইকুয়াল টু কি লিখতে পারি? ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিভি, উভয় পরিবর্তনশীল, ওকে। যেহেতু এইচ হচ্ছে ধ্রুবক, তার মানে কি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয়? শূন্য হয়। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয়? শূন্য হয়। তাহলে লিখতে পারি যে 0 ইকুয়াল টু, এখানে দেখো ডিইউ প্লাস পিডিভি, এই অংশটুকু আমরা লিখতে পারি হচ্ছে ডিকিউ। কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এটাই জানি যে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, ওকে, প্লাস ভিডিভি। আবার ডিকিউ সমান কি জানি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে, এন্ট্রপির ফর্মুলা থেকে কি জানি? যে ডিকিউ সমান টিডিএস। তার মানে টিডিএস ইকুয়াল টু টিডিএস
প্লাস ভিডিপি ইকুয়াল টু 0, টিডিএস প্লাস ভিডিপি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখব যে এই ডিএস এর ভ্যালুটা আমরা বের করব এবং ডিএস এর ভ্যালুটা বের করে আমরা এই সমীকরণে বসিয়ে দেব। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি। ওকে, তাহলে এটাকে তুলে নাও। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম টিডিএস প্লাস ভিডিপি ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ আমরা পেলাম। আবার আবার কি জানি? আমরা জানি S entropy is the function of T and P. এন্ট্রপি তাপমাত্রা এবং চাপের একটি ফাংশন। তাহলে এখান থেকে লিখতে পারি যে ds equal to del S by del T P dt plus del S by del P T dP, এটাকে লেখা যায়। ওকে, del S by del TP এটা মানে কি? এখন এটা বের করার জন্য হলে আমাদের একটু সামনে দিকে যেতে হবে। আমরা জানি স্থির চাপে মোলার আপেক্ষিক চাপ Cp সমান del Q by del T at constant P। আর আমরা জানি যে del Q মানে হচ্ছে T del S। তাহলে মানগুলো যদি বসাই তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে del S by del T at constant P সমান কি? Cp by T, Cp by T। ওকে, তাহলে এখানে আমরা লিখবো del S by del T P এর পরিবর্তে লিখবো Cp by T আর dt তো ছিল। ওকে, এখন del S by del P T এটা কি? আবার আমরা ম্যাক্সওয়েলের যে চারটা সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা জানি যে del S by del P T equal to minus del V by del T P, del V by del T P। তাহলে মানটা বসাই দিই মাইনাস del V by del T P আর dP। তাহলে এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি লিখব? ds এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে কি পাই? T ds। ওকে, তাহলে Cp by T dt minus T del V by del T P dP। আর VDP তো সাথে ছিল, VDP সমান কত? 0। তাহলে TT ক্যান্সেল, CP dt এইগুলাকে আমি সব ওই পাশে নিয়ে গেলাম। নিয়ে গেলে হবে হচ্ছে T del V by del T P dP minus VDP। ওকে, তাহলে CP dt সমান কি লিখতে পারি? এখান থেকে dP কমন নেই, dP কমন থাকবে হচ্ছে T del V by del T P minus V। এই টোটালটা থেকে আমাদের dP কমন। তাহলে dP টাকে এই পাশে নিয়ে আসি আর CP টাকে ওই পাশে দেই। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে dt by dP সমান 1 by Cp। ভেতরে থাকছে T del V by del T P minus V। ওকে, তাহলে এই যে dt by dP এই জিনিসটাকে বলা হয় হচ্ছে জুল থমসন গুণাঙ্ক। কি বলা হয়? জুল থমসন গুণাঙ্ক। কিসের জন্য বলা হয়? এই সম্পর্ক আমরা তৈরি করলাম এনথালপিক কনস্ট্যান্ট বা ধ্রুবক এর উপর ভিত্তি করে। এটাই হচ্ছে আমাদের সেই যে শীতলতার যে প্রভাব, অর্থাৎ তাপমাত্রা কমে যাচ্ছে। ওকে, চাপ কমে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে। সেখান থেকে আমরা লিখতে পারি dt by dP এইটাকে আমরা ধরে নিচ্ছি মিউ ইকুয়াল টু হচ্ছে dt by dP at constant H, অর্থাৎ কনস্ট্যান্ট এনথালপিতে সমান কি লিখতে পারি? 1 by Cp T del V del Tp minus V। এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পেলাম হচ্ছে জুল থমসন গুণাঙ্ক। কি পেলাম? জুল থমসন গুণাঙ্ক। এখন আমরা দেখব যে এই যে জুল থমসন গুণাঙ্ক এই আদর্শ গ্যাসের জন্য এই গুণাঙ্কের মানটা কত। এটা হচ্ছে জুল থমসন গ্যাসের গুণাঙ্কের সমীকরণ। এখন আমরা দেখব আদর্শ গ্যাসের জন্য এই সমীকরণটা আসলে মান কত। ঠিক আছে, তাহলে এটুকু তুলে নাও। তাহলে আমরা মিউ সমান কি পেলাম? যে del T by del P at constant H equal to 1 by Cp T into del V by del T P minus V। ওকে, এটাকে আমরা বলেছিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন
আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি যে পিভি সমান আরটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আমি যদি এখানে চাপটাকে কনস্ট্যান্ট রেখে টি এর সাপেক্ষে যদি আয়তনের কি করি অন্তরীকরণ করি, তাহলে কি দাঁড়াবে, পি ডেল ভি বাই ডেল টি at constant pressure equal to দাঁড়াবে আর, কি দাঁড়াবে আর। সুতরাং ডেল ভি বাই ডেল টি at constant pressure equal to আর বাই পি, আর বাই পি। ওকে, এখন আমাদের এই সম্পর্কের সাথে টি ইনটু আছে, টি গুণ আছে, তাহলে আমি যদি টি গুণ দেই তাহলে এপাশে টি গুণ হবে। টি গুণ দিলে কি হয়, দেখো উপরে আছে আরটি, আরটি মানে হচ্ছে পিভি, আরটি মানে হচ্ছে পিভি, তাহলে পিভি ডিভাইডেড বাই পি, পিভি ডিভাইডেড পি, তাহলে পিভি ক্যান্সেল থাকলো কি ভি, অর্থাৎ এইটুকুর ভ্যালু হচ্ছে ভি। তাহলে এই ভ্যালুটা আমরা কোথায় বসবো, 2 নম্বর সমীকরণে বসবো। তাহলে আমরা লিখতে পারি যে 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ হতে কি পাই, যে মিউ ইকুয়াল টু ডেল টি বাই ডেল পি এইচ ইকুয়াল টু 1 বাই সিপি। তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে ভি, ভি মাইনাস ভি, তাহলে কি ভি মাইনাস ভি মানে কি 1 বাই সিপি ইনটু 0, দ্যাট ইজ 0, অর্থাৎ মিউ ইকুয়াল টু কত 0। অর্থাৎ দেখা যাচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জুল থমসন গুণাঙ্কের মান 0, আদর্শ গ্যাসের ক্ষেত্রে জুল থমসন গুণাঙ্কের মান 0। তার মানে আমরা বলতে পারি যে আদর্শ গ্যাসের জন্য জুল থমসনের কোনোই প্রভাব নাই, কি নাই, আদর্শ গ্যাসের জন্য জুল থমসনের কোনোই প্রভাব নাই। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং প্রশ্নের উত্তর আমাদের এখানেই শেষ, যে সুতরাং আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব কি 0। তাহলে তোমাদের এই পর্যন্ত উত্তর করতে হবে, ঠিক আছে, দেখা যাবে যে মিউ ইকুয়াল টু কি 0। তাহলে সবাই এটা তুলে নাও।